ম্যাডলি এফএম এর গল্প বৈঠকে প্রকাশিত সমস্ত অডিও গল্প লেখকের নিজস্ব সৃষ্টি এবং তাদের মেধা সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে প্রকাশিত যে কোনো গল্প ও গল্পের বিষয়বস্তুর অননুমোদিত অনুলিপি বিতরণ বা বাণিজ্যিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এই ধরনের কাজের যে কোনো বেআইনি ব্যবহার কপিরাইট আইন লঙ্ঘন করে। যদি আপনি এই গল্পের কোনো অংশ বা বিষয়বস্তুর কোনোটাই অন্য কোথাও ব্যবহার করেন, তাহলে এই শর্তাবলী লঙ্ঘন করার জন্য আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। গল্প বৈঠক। ম্যাডলি এফএম প্রেজেন্টস গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। শুক্রবারের গল্প বৈঠকে আজকের সফর হবে এক অন্যরকম রহস্য উন্মোচনের। আজ আমরা শুনব সন্দীপন গুপ্তের লেখা ত্রম্বক ও লাল সুতো। গল্পটির সত্য এবং অধ্যায় পাবলিকেশনের কাছে সংরক্ষিত। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2025 জানুয়ারি মাসে। গল্পের সূত্রধার আমি, সার্থক। তাহলে শুরু হচ্ছে আজকের সফর। সন্দীপন গুপ্তের ত্রম্বক ও লাল সুতো। সময় গড়িয়ে চলে আপন স্রোতে। দিন বদলায়, প্রেক্ষাপট বদলায়, চলার পথও বদলায় নিত্য। কিন্তু যে শব্দ যুগ যুগ ধরে মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা হল প্রেম, যার আজও কোনো পরিবর্তন নেই। সেদিনও প্রেমে আঘাত লাগলে সবার আগে জানান দিত চোখ, আজও চোখই জানান দেয় আগে। যুদ্ধ লাগার কারণ বা যুদ্ধ জয়ের কারণ, প্রেম আজও নিজ ভাব রসে বলিয়ান। প্রেম এমন একটি শব্দ যা সবলকে দুর্বল করেছে, দুর্বলকে সবল করেছে, অন্ধকারে আলো হয়ে উঠেছে, আবার আলোতে চরম অন্ধকার সৃষ্টি করেছে মুহূর্তে। তাই প্রেম ব্যতিরেকে জীবনের রেখা টানা অসম্ভব। তাকে উপেক্ষা না করে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আর যেখানে প্রেম আছে সেখানে ঈর্ষা, টানাপোড়েন, জোর করে কুক্ষিগত করবার চেষ্টা এসবই আছে। আর প্রেম দিয়েই শুরু হবে আজকের গল্প। আদর বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা মা না বলে মায়ের বলাই ভালো, কারণ খুব ছোটবেলায় তার বাবা মারা যায়। মা ভীষণ যত্ন ও আহ্লাদেই মানুষ করেছে তার একমাত্র সন্তানকে। ফলে মা ছেলে পাগল, মুহূর্তের জন্যেও চোখে হারায় ছেলেকে। তাই নামটা বেশ মানানসই হয়েছে তার, আদর দত্ত। এই বছরই সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢুকেছে কলেজে। ছোট থেকেই সাহিত্যের প্রতি তার আগ্রহের জন্য ভর্তি হয়েছে বাংলা অনার্স নিয়েই, যদিও সে সায়েন্সের ছাত্র। ছেলের আগ্রহের কথা ভেবে মাও আপত্তি করেননি আর। উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সে খুব সহজেই সায়েন্সের যে কোনো বিষয়ে অনার্স পেয়ে যেতে পারত। আদর ছোট থেকেই
তার মায়ের লড়াই দেখছে। দেখছে বাবা মারা যাবার পর থেকে তাকে কোনো বিষয়ে অভাব বুঝতে না দেওয়ার কি অশেষ প্রচেষ্টা তার মায়ের। এর ফলস্বরূপ আদর আর 5টা ছেলের থেকে কোথাও যেন একটু আলাদা। সে ধীর স্থির, নেই কোনো ঔদ্ধত্য, একটু লাজুক, মিতভাষী। তাই হয়তো সমাজের একটি বিশেষ শ্রেণীর মানুষজনের সাথে মিশতে সে একটু হীনমন্যতায় ভোগে। আজ কলেজের প্রথম ক্লাস তার। ক্লাসরুমে বেশ হইচই চলছে। আদর দুরু দুরু বুকে মাথা নামিয়ে গিয়ে বসল একদম শেষ বেঞ্চে। কিরে আদর, কেমন আছিস? হঠাৎ একটা চেনা স্বর। আদর মাথা তুলে তাকাতেই দেখল নির্ঝর দাঁড়িয়ে। নির্ঝর আর আদর একই স্কুলের ছাত্র, ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। শুধু মাধ্যমিকের পরে নির্ঝর আর্টস নিয়ে আর আদর সায়েন্স নিয়ে ভর্তি হয়। আজ আবার একই ক্লাসে দেখা দুজনের। ভালো আছি, তুই কেমন আছিস? তুই সায়েন্স নিয়ে পড়ে বাংলা নিয়ে ভর্তি হলি হঠাৎ? আদর উত্তরে একটু মুচকি হাসল শুধু। নির্ঝর নিজের ব্যাগটা এবার নিয়ে এসে আদরের পাশে বসল। তারপর শুরু হলো পুরনো দিনের গল্পগুজব। কারণ একই স্কুলের হলেও তাদের বন্ধুত্ব এই 2 বছর শীত ঘুমেছিল যে। আজ প্রথম দিন কলেজে, তাই ক্লাসে মোটামুটি সবাই একে অপরের সাথে পরিচয়ে ব্যস্ত। ছেলের থেকে মেয়ের সংখ্যাই বেশি এবছর। সবাই নিজেদের মধ্যে বেশ একটা হাসি ঠাট্টায় মজে। নির্ঝরও তাদের মাঝে গিয়ে হাজির হয়েছে। আদর কিন্তু সেই এক কোণে চুপচাপ বসে সবাইকে দেখছে গল্প করতে। নির্ঝর কয়েকবার ডাকলো, আদর আয়, এখানে আয়। আদর সেই চিরাচরিত ভঙ্গিমায় ঘাড় নেড়ে না বলল। এরপর ক্লাসে এলেন স্যার। প্রথম দিনের সব ক্লাস শেষ হলো। বাড়ি ফেরার সময় নির্ঝর বলল, নিজেকে একটু পাল্টা ভাই, সবার সাথে মিশতে চেষ্টা কর, দেখ ভালোই লাগবে। চল, কাল দেখা হচ্ছে। নির্ঝর চলে গেল। আদর বুঝতে পারছে নির্ঝর কি বলতে চায়, কিন্তু কিভাবে পাল্টাবে সে নিজেকে? মার কথাগুলো অমান্য করবে কি করে? না, যত কষ্টই হোক মাকে সে অসম্মান করতে পারবে না। এই সেই ভাবতে ভাবতে কখন যে বাড়ির দরজায় এসে হাজির হয়েছে খেয়ালই করেনি। কিরে, আজ কলেজের প্রথম দিন তোর কেমন গেল? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে মা। তারপর খেতে খেতে সারা দিনের সব গল্প শুরু হলো মায়ের সাথে। এই কথা সেই কথা, হঠাৎ আবার বন্ধু নির্ঝরের সাথে দেখা হবার কথা, এই সবই চলতে লাগলো। এই এক মহৎ গুণ ছেলেটার। কোনো কথাই মায়ের থেকে কোনো দিন আড়াল করে না সে। এটা তার ছোট থেকেই অভ্যেস। এর ফলে মায়ের সাথে তার বন্ধন আরও দৃঢ় হচ্ছে প্রতিদিন। পরের দিন ক্লাসে যথারীতি সেই পেছনের বেঞ্চিতেই গিয়ে বসল আদর। নির্ঝর এসে তার পাশেই বসল। বেশ জমজমাট ক্লাস আজ, গল্প গুজব হইহল্লা চলছে। স্যার এলেন, পড়া শুরু হলো। এভাবেই পরপর কয়েকটি ক্লাসের পরে এলো টিফিনের সময়। সেই সময় সবাই সবার টিফিন ভাগাভাগি করে খাচ্ছে। এই দুদিনেই বেশ সুন্দর বন্ধুত্ব হয়ে উঠেছে সবার মধ্যে। নির্ঝরও যোগ দিয়েছে তাদের মধ্যে। কিন্তু আদর সেই নিজের বেঞ্চে বসেই মায়ের করে দেয়া লুচি তরকারি খাচ্ছে আপন মনে। কয়েকজন নির্ঝরকে বলল, আদরকে ডাক। আদর আয় রে। হুম হুম হুম, আসবে না, ও একা থাকতেই ভালোবাসে। পরের দিন টিফিনের সময় আদর হঠাৎ খেয়াল করল একটি মেয়ে মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছে। যেই চোখাচোখি হচ্ছে অমনি মুখ ঘুরিয়ে নিচ্ছে। কোঁকড়ানো কোঁকড়ানো লম্বা চুল, মায়া জড়ানো চোখ, একদম একদম সাধারণ মেয়েটি। চোখে মুখে মেকআপের কোনো অস্তিত্ব নেই। যারা সাধারণকে অসাধারণ ভাবে তাদের ভালো লাগতে বাধ্য। হঠাৎ আদরের মনে হলো, কি সব ভাবছে সে? তার লক্ষ্য তো একটাই, ভালো রেজাল্ট করা, বাকি কোনো দিকে তাকালে হবে না। পরের দিন টিফিনের সময় আদর একটু অপ্রস্তুতে পড়ে গেল। হঠাৎ সামনে একজন এসে দাঁড়ালো। হাই, আমি রিনিতা।
আমি আদর। বাহ, নামটা তো ভীষণ মিষ্টি। কে রেখেছে? মা রেখেছে। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ। তবে তুই আমায় রিনি বলে ডাকতে পারিস। এই বলে সে আদরের পাশে বসে নিজের টিফিন বক্সটা খুলল। এবার আদর সত্যিই একটু অস্বস্তি বোধ করল, কিন্তু কিছু বুঝতে দিল না। আজ টিফিন আনিসনি? না, আজ মা টাকা দিয়েছিল কিছু কিনে খাওয়ার জন্য। এই যাব বাইরে, কিছু একটা খেয়ে নেব। রিনি টিফিনটা খুলল। আজ সে বাঙালির আবেগের টিফিন চাউমিন এনেছে। ব্যাগ থেকে 2টো ফাইবারের চামচ বের করে একটা আদরের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ আর বাইরে খেতে যেতে হবে না, নে খেতে শুরু কর। এবার আদর মাথা তুলে পুরো ক্লাসের দিকে তাকালো। দেখল সবাই সবার মতো খাওয়া দাওয়ায় আর গল্পে মেতে। তবে নির্ঝরের দিকে চোখ যেতেই সে একটু মুচকি হাসল। হাত দিয়ে লুকিয়ে একটা থামস আপ দেখালো। ও চামচটা হাতে নিয়ে খাওয়া শুরু করল। টিফিন শেষ হতেই আদর চামচটা ধোয়ার জন্য যখনই উঠল, সঙ্গে সঙ্গে রিনি হাত থেকে সেটা কেড়ে নিয়ে বলল, থাক, হয়েছে, আমি পরে ধুয়ে নেব। আর চিন্তার কিছু নেই। শোন, একদিন ফুচকা ট্রিট দিয়ে দিস কলেজ ছুটির পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি ফিরে আদর মাকে আজকের কলেজের ঘটনাটা বলতে পারল না, মা যদি কিছু মনে করে সেই ভেবে। পরের দিন কলেজে ঢোকার সময় আদর দেখল একটা 4 চাকা এসে দাঁড়ালো কলেজের গেটে। একজন বয়স্ক ভদ্রলোকের পাশে বসে রিনি। সে আসছি বাবা বলে নেমে কলেজে ঢুকে গেল। গাড়িটা চলে গেল। ক্লাসে এসে যথারীতি আদর শেষ বেঞ্চে বসল। হঠাৎ দেখল রিনি সামনে থেকে এসে তার পাশে বসল। বন্ধুত্ব যখন হয়েছে তখন তো আর আলাদা বসা যাবে না আদর বাবু। ঠিক 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 আছে। আচ্ছা, তুই এত আড়ষ্টভাবে থাকিস কেন রে? কই না তো, আসলে আসলে আমার একটু মিশতে সময় লাগে। আচ্ছা 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 আচ্ছা, তোরা অনেক বড় লোক না রে? কেন শুনি? না, আজ তোকে ওই বড় গাড়িটা থেকে নামতে দেখলাম তো, তাই জিজ্ঞেস করলাম। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মেঘদূত ভট্টাচার্য, নাম শুনেছিস? উনি আমার বাবা। এটা শুনে আদরের চোখ বড় বড় হয়ে উঠল, কিন্তু সে রিনিকে কিছু বুঝতে দিল না। যে বন্ধুত্বটা সহজভাবে গড়ে উঠেছিল, এবার মনে হয় না এতটা সহজে আর কিছু হবে বলে। এরপর সারাদিন আদর আর সেভাবে কথা বলল না। রিনিতা মাঝে কয়েকবার কারণ জিজ্ঞেস করল, কিন্তু সেভাবে কোনো উত্তর পেল না। ছুটির পরে ক্লাস থেকে বেরিয়ে রিনিতা বলল, কি রে, আমার বাবা বড়লোক শুনে তুই এভাবে চুপ করে গেলি যে? হাঁ দাঁড়াম কোথাকার। চল, আমায় নিতে আসতে একটু দেরি হবে, আজ ফুচকা খাওয়াবি, চল। এই বলে আদরের হাতটা ধরে টেনে নিয়ে গেল রিনিতা। আজ বাড়ি ফিরে সন্ধ্যায় আদর মাকে সব কিছু বলল, কয়েকদিন ধরে যা যা হয়েছে কলেজে। পরের দিন ক্লাসে ঢুকে আদর দেখল রিনি এসে শেষ বেঞ্চে বসে আছে। আদরকে দেখে এক গাল হাসি দিয়ে বলল, আসুন আসুন জাহাপানা। আজ আদর দেখল সবাই পিছনের দিকে এসে বসেছে, নির্ঝরও। তারপর ক্লাস যত গড়ালো শুরু হলো আদর আর রিনিকে নিয়ে টিপ্পনি, যেটা সাধারণত হয়েই থাকে। আদর তো বেশ লজ্জাই পেল এই ব্যাপারটায়। সে একটু ভয়ও পেল এটা ভেবে রিনি কি মনে করবে। কিন্তু কোথায় কি, সে কয়েকবার রিনির দিকে তাকিয়ে দেখল রিনি ব্যাপারটাকে বেশ উপভোগী করছে। ছুটির পর বাড়ি ফেরার সময় নির্ঝর এসে বলল, ভাই কি ব্যাপার, একজন তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এইসব বলিস না ভাই, আমরা শুধু বন্ধু, এর বাইরে আর কিছু না। তোরাই ক্লাসে এটাতে এত রং লাগাচ্ছিস। হ্যাঁ, সব দোষ তো আমাদেরই, তার দোষী হতে আপত্তি নেই বন্ধু। তোমার জন্য জিন্দেগি কুরবান। এবার বন্ধু বলেই ফেল, দেরি করিস না। কারণ মেয়েরা যতই পছন্দ করুক, সামনে থেকে বলার চান্স খুব কম। ওটা আমাদের ছেলেদেরই কাজ। কী সব বলছিস ভাই, ও এত বড় লোকের মেয়ে, আমি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর আমার কাছে এসবের কোনো জায়গা নেই।
আমার সামনে অনেক দায়িত্ব। সবার আগে মায়ের হাত শক্ত করতে হবে, মায়ের বয়স হচ্ছে যে। ঠিক আছে, দেখা যাবে। নির্ঝর হেসে চলে গেল। এভাবেই চলল হাসি ঠাট্টা, খুনসুটি, যাকে এখনকার ভাষায় লেগ পুলিং বলা হয়। কেটে গেল অনেকগুলো মাস। আদর ও রিনির একে অপরের প্রতি টান অনেক অনেক বেড়ে গেলেও আজও কেউ কাউকে বলে উঠতে পারেনি ভালোবাসার কথা। তবে বন্ধুরা কম চেষ্টা করেনি, কিন্তু না, সব চেষ্টাই বিফল হয়েছে তাদের। এবার শীতে ডিপার্টমেন্ট থেকে ঠিক হয়েছে ঘুরতে নিয়ে যাবে এবং সকলের যাওয়াটা বাধ্যতামূলক। এই এক বড় সুযোগ বন্ধুদের কাছে দুজনকে এক করার। 25শে ডিসেম্বর ঘুরতে যাওয়া ঠিক হয়েছে। ঘুরতে যাওয়ার জায়গা এবছর পাহাড়, এবং বাঙালির কাছে পাহাড় মানেই তো দার্জিলিং। 1 সপ্তাহের প্রোগ্রাম ঘোরার। ক্লাসের সবাই তো বেজায় খুশি। বাড়িতে সবাই জানিয়েও দিয়েছে। রিনি তার বাবা প্রথমে একটু কিন্তু করলেও পরে অনুমতি দিয়েছেন। নির্দিষ্ট দিনে সবাই শিয়ালদা স্টেশনে এসে পৌঁছল। সব মিলিয়ে প্রায় 70 জন। রাতের দার্জিলিং মেল। সঠিক সময় ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ল। সবাই যে যার সিটে। চলল দেদার আড্ডা। রাতে হয়তো কেউ আর ঘুমোবে না। সবাই প্ল্যান করে আদর আর রিনিতাকে পাশাপাশি বসিয়েছে। আদর যদিও উঠে অন্য জায়গায় বসার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। ট্রেনের গতির সাথে আড্ডার গতিবেগও বাড়তে লাগলো। তখন অনেক রাত। বাইরের কুয়াশা ঢেকে রেখেছে পরিবেশকে। ট্রেনের কামরায় তখন বিরাজ করছে নীরবতা। সকলেই ঘুমের দেশে। সকালে যখন সকলের ঘুম ভাঙতে শুরু করেছে, হঠাৎ কঙ্কনা খেয়াল করল রিনিতা আদরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে, আর আদর রিনিতার মাথায় মাথা রেখে। সে কাছে গিয়ে জোর জোর করে কাশতে শুরু করল। কাশির শব্দে দুজনেরই ঘুম ভাঙল। তারপর দুজনেই বুঝতে পারল কাশির কারণটা। রিনিতা ব্যাপারটায় যত না লজ্জা পেল, আদর তার থেকে ঢের গুণ বেশি লজ্জা পেয়ে উঠে দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলো সবাই কি বলছে। নির্ঝর হঠাৎ কখন পিছনে এসে দাঁড়িয়েছে, আদর সেটা খেয়াল করেনি। নির্ঝর জিজ্ঞেস করলো আদরকে, কিরে ঘুম কেমন হলো কাল? ভালোই হয়েছে রে, এক ঘুমে তো সকাল, কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। আচ্ছা তোর ঘুম কেমন হয়েছে? ভালো হয়নি ভাই, খুব ঠান্ডা লাগছিল। আমাদের তো আর তোর মতো কপাল না। আদর বুঝতে পারল যে নির্ঝর কি বলতে চাইছে। সে লজ্জার সাথে এবার একটু বিড়ম্বনাতেও পড়ল। সত্যি তো, এভাবে দেখলে যে কেউ এরকম মজা করবে। সেও যদি কাউকে এভাবে দেখত, এরকমভাবেই হয়তো রিয়্যাক্ট করত। কখন যে ওরা দুজনে ঘুমিয়ে পড়েছিল সত্যিই খেয়াল ছিল না। সেই যে উঠে দরজার কাছে এসে দাঁড়িয়েছে, তারপর থেকে রিনির সাথে আর দেখাও হয়নি। হঠাৎ রিনির গলা পেল, আদর কফি খাবি? আয়। যাবে কি যাবে না এরকম একটা দোটানায় পড়েছে বেচারা। আবার ডাক এলে দাঁড়িয়ে না থেকে লজ্জা লজ্জা ভাব নিয়ে গিয়ে দাঁড়ালো। ধর তোর বিস্কুট, আর এই নে তোর কফি। বন্ধুরা তো সবাই অবাক। সবাই দেখলো একটা ছোট্ট ফ্লাস্কে কফি বানিয়ে এনেছে রিনি বাড়ি থেকে। রিনি বলল, তোরা সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? আদর কফি ছাড়া কিছু খায় না, সেটা তো সবাই জানিস। আর ট্রেনে পাওয়া যাবে না বলেই নিয়ে এসেছি। চারদিক থেকে কাশির কলরব উঠল এটা শুনে। আদর কফি আর বিস্কুট হাতে নিয়ে আবার দরজার পাশে গিয়ে দাঁড়ালো। এই ঘটনায় সে যেমন লজ্জা পাচ্ছে, তেমনি তার মধ্যে একটা ভালো লাগাও কাজ করছে। কারণ মা বাদে এই কেয়ার তো কেউ কোনোদিন তার জন্য করেনি। ট্রেন এসে থেমেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সবাই নেমে পড়ল। রিনির দুটো ব্যাগের মধ্যে একটা কোনো এক অজুহাতে এখন এসে উঠেছে আদরের কাঁধে। কারোরই সেটা নজর এড়ায়নি। কিন্তু এই ব্যাপারগুলোতে বন্ধুরাও খুশি, কারণ তারা তো এটাই চাইছিল যাতে ওরা দুজন কাছাকাছি আসে। স্টেশনের কাছেই একটা হোটেলে সবাই একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে। পরে বাস রেডি আছে, গন্তব্য পাহাড় সুন্দরী। সবাই ব্রেকফাস্ট করে বাসে উঠেছে।
আদর বাসে উঠে সামনের সিটে বসতে যাবে, এমন সময় সোমনাথ বলল ওটা ওর সিট। যেখানেই ও বসতে চায় কেউ না কেউ বাদ সাধে। অবশেষে একটা সিটে জায়গা হলো যা রিনির পাশে। রিনি মুচকি মুচকি হাসছে, মুখে হাত চাপা দিয়ে। অগত্যা ওখানে বসেই পুরো রাস্তাটা যেতে হলো দুজনকে। বাঁকা পাহাড়ি পথ, মনোরম দৃশ্য আশেপাশে। বেজে চলেছে অমর হয়ে থাকা কিশোরের সেই গান। সঙ্গে হঠাৎ অনেকটা কাছের হয়ে ওঠা একজন মানুষ, যা এক মায়াজাল সৃষ্টি করেছে। অবশেষে বাস পৌঁছলো দার্জিলিং। আগে থেকেই হোটেল বুক করা ছিল। হোটেলের দোতলায় ছেলেরা এবং 3 তলায় মেয়েরা থাকবে। সবাই যে যার মতো ঘরে চলে গেল ফ্রেশ হতে। দুপুরের খাবারের সময় হয়েছে যে। দুপুরের খাবার আজকে ভাত, ডাল এবং চিকেন। যারা চিকেন খাবে না তাদের ডিমের অমলেট। যথারীতি খাবারের থালাটা নিয়ে রিনি এসে বসল আদরের পাশে। আদর মাথা না তুলেই খাচ্ছিল। রিনি আজ চিকেনের পরিবর্তে অমলেট নিয়েছিল। হঠাৎ অর্ধেকটা অমলেট আদরের থালায় তুলে দিল। বেশিরভাগ বন্ধুরা এই ব্যাপারগুলো দেখেও না দেখার ভান করল। তারপর খাওয়ার পর যে যার ঘরে চলে গেল। একটু ঘুম দরকার সবার। রিনি কঙ্কনার সাথে একই ঘরে আছে। দুজনে শুয়ে গল্প জুড়েছিল। কিরে, তুই সম্পর্কটাই সিরিয়াস? হ্যাঁ, অবশ্যই। তাহলে এখনো তো কেউ কাউকে ভালোবাসার কথাটাই বললি না, অথচ সবাই তোদেরকে তো লাভবাজ ভাবছে। বলতে তো ওকেই হবে, আজ নয় কাল, নয়তো অন্য কোনো দিন। কখন গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে দুজনে কেউ জানে না। ঘুম ভাঙল যখন চা পানের ডাক পড়ল। সন্ধ্যা হয়েছে তখন। রাতের দার্জিলিং যেন আরও সুন্দরী হয়ে উঠেছে। টানা ঘুমটা দিয়ে সকলেই অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে। এখানে আসার পরে মোটামুটি কয়েকটা গ্রুপ হয়ে গেছে। কঙ্কনারা ঠিক করলো তারা চা খেয়ে ঘুরতে বেরোবে। যেমন ভাবা তেমনি কাজ। ঘুরতে ঘুরতে তারা একটা জায়গায় মোমো খেলো। তারপর হোটেলে ফিরে এলো, কারণ বলে দেওয়া হয়েছিল 8:30-এর মধ্যে সকলকে ফিরতে হবে। 9টায় ডিনার। ডিনার করতে করতে কঙ্কনা আদরকে জিজ্ঞেস করল, কিরে, ভালোবাসার কথা জানাবি না রিনিকে? বুঝতে পারছি না, ঠিক করছি না ভুল। কত বড় লোকের মেয়েও, আর আমি দেখ একদম সাধারণ পরিবারের। একটা সম্পর্ক শুরু করা তো সহজ, কিন্তু তাকে মর্যাদার সাথে পূর্ণতা দেওয়া অনেক কঠিন। ধর বোকা, তুই অনেক কিছু ভেবে ফেলছিস। হ্যাঁ, এটা ঠিক, তোর ভাবনাটা একেবারে ভুল নয়। তবে এত কিছু না ভেবে একবার বলেই ফেল ভাই, মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে, কেয়ার করে। আর একটা কথা কি জানিস, কোনো কিছুই একতরফা বেশি দিন থাকে না। তোকেও এগিয়ে আসতে হবে না? সে 2 পা এগোলে তোকেও 1 পা এগোতেই হবে যে। কাল সূর্য ওঠার আগে একবার রিনিকে কিছু একটা বলে ছাদে নিয়ে আসবি। আমাদের হোটেলের ছাদ থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সময়টা তো বল। ওই সকাল 6টা নাগাদ। আমি ছাদেই থাকবো। তুই ওকে যে করে হোক নিয়ে এসে দরজার সামনে একটু দাঁড়াস, কেউ এসে গেলে সমস্যা। জো হুকুম মেরে আকা। কঙ্কনা কুর্নিশ করার ভঙ্গি করে চলে গেল। মনে মনে একটু খুশি হলো। যাক, লাজুকটার লজ্জা ভেঙেছে তাহলে। আর মনে মনে বেশ একটা রোমাঞ্চ অনুভব করছিল কাল সকালে কি হতে চলেছে এটা ভেবে। সে এটাও ঠিক করলো সকলের অজান্তে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখবে। সকালে কঙ্কনা রিনিকে নিয়ে ছাদে এলো। এসেই কঙ্কনা রিনিকে বলল, তুই একটু ঘোরাঘুরি কর, আমি আসছি। বলেই ছাদের দরজা আটকে দিল। রিনি দেখল সে ছাদে একা। হঠাৎ তার চোখ গেল ছাদের মাঝে একটা টি টেবিলে। 7টা গোলাপ রাখা, 6টা হলুদ আর একটা লাল। পাশে একটা হলুদ খাম, সাথে একটা মিল্কি বার চকলেট। এ যেন হলুদের সমারোহ। সে আশেপাশে খুঁজল, কিন্তু কাউকেই দেখতে পেল না। আস্তে আস্তে গিয়ে গোলাপগুলো হাতে তুলে নিল। যেই এনে থাক, সে জানে যে তার হলুদ গোলাপ খুব পছন্দের।
শুধু তাই নয়, হলুদ রংটাও যে তার সব থেকে প্রিয় সেটা সে ব্যক্তি জানে। এবার খামটা হাতে নিয়ে দেখল তাতে একটা চিঠিও আছে। একবার ভাবল পড়বে না, কার না কার চিঠি। তারপর কৌতূহল আটকাতে না পেরে চিঠিটা খুলে দেখল একটা কবিতার মতো কিছু লেখা। জানি না সময় হয়েছে কিনা, তবুও দিলাম ভেঁট। সারাটা জীবন চাইছি যে তোর ভাগের অমলেট। দিনের প্রথম আলো আর সামনে পাহাড় চূড়া, বলেই দিলাম ভালোবাসি, সাক্ষী সব বন্ধুরা। তারপর আর কিছু লেখা নেই। হঠাৎ রিনি পেছন থেকে একটা গলার আওয়াজ শুনতে পেল। মন কেমনের হাসি হয়ে দুঃখ মোড়া রাতে, থাকবো শীতের গরম আর গ্রীষ্মের পান্তাতে। তাকা এবার পিছন ফিরে, দাঁড়িয়ে আছি ঠায়, মন জানলেও তোর মুখেতেই শুনবো তোর রায়। রিনি ঘুরে তাকালো, দেখল আদর দাঁড়িয়ে। কিন্তু কি অদ্ভুত, রিনির খামের কবিতা শেষ হওয়ার পর মুহূর্তেই আদর বলা শুরু করল। রিনি মনে মনে পড়লেও যেন আদর সব শুনতে পাচ্ছিল। আদরের চোখে চোখ পড়তেই রিনি দেখল চোখ চকচক করছে। রিনির চোখেও জল এসে গেল। সে কোনো কথা বলল না, ধীরে ধীরে আদরের কাছে এগিয়ে গেল। আদরের চোখ দুটো দুহাত দিয়ে আলতো করে মুছিয়ে দিয়ে কোনো কথা না বলে আদরের কপালে একটা চুঁ খেয়ে জড়িয়ে ধরল তাকে। একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে যেন। এভাবে যে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই দুজনেরই। হঠাৎ গলা ঝাড়ার আওয়াজে দুজনেরই সম্বিত ফিরল। দেখল পাশে কঙ্কনা আর নির্ঝর দাঁড়িয়ে। একটু অপ্রস্তুতেই পড়ে গেল। দুজনেই মাথা নামিয়ে দাঁড়িয়ে। কঙ্কনা বলে উঠল, এবার থাক, আর লজ্জা পেতে হবে না। তোরা যে একে অপরের প্রতি এত মায়া জমিয়ে রেখেছিলি, সত্যিই ভাবতে পারিনি। যাক, তবে আমাদের ট্যুর সাকসেসফুল। চল, চা খাওয়ার ডাক পড়েছে নিচে, চলে আসিস দুজনে কথা শেষ হলে। আমি চললুম। কঙ্কনা আর নির্ঝর চলে যেতেই রিনি জিজ্ঞেস করল আদরকে, আমার যে হলুদ গোলাপ আর হলুদ রং পছন্দের, এটা তুই জানলি কিভাবে? নিশ্চয়ই কঙ্কনা বলেছে। না, হলুদ গোলাপ, হলুদ খাম আর মিল্কি বার চকলেট আমারও তো প্রিয়। তাই আমার প্রিয় জিনিসগুলোই তো আমার প্রিয় মানুষটাকে দিয়েছি। সত্যি? আমাদের পছন্দগুলোও মিলে গেছে সব। সকালের ব্রেকফাস্ট করার পর সবাই ঘুরতে বের হলো এদিক ওদিক। আদর আর রিনিও বেরোলো ঘুরতে। ঘুরতে ঘুরতে ম্যালের কাছে আসতেই রিনি হঠাৎ দেখল ভবেশ আঙ্কেলকে তাদের দিকেই আসতে। ভবেশ আঙ্কেল রিনির বাবার অফিসে চাকরি করেন। বলা ভালো রিনির বাবার ডান হাত। আঙ্কেল, আপনি এখানে? হ্যাঁ, এই কয়েকদিনের ছুটি নিয়ে আমিও একটু ঘুরতে চলে এসেছি। তা তোমাদের ট্যুর কেমন এনজয় করছো মা? খুবই ভালো আঙ্কেল। আপনি ফিরবেন কবে? এই তো আজই ফিরবো, রাতে ট্রেন। ভালো করে ঘুরে নাও এই কদিন, কলকাতায় ফিরে আবার দেখা হবে। এই বলে উনি চলে গেলেন। কিন্তু রিনির মনে একটা গভীর শঙ্কা দানা বাঁধতে লাগল। এরপর আরও দুদিন বেশ হৈ হৈ করে কাটিয়ে ফেরার দিন এসে গেল। সবারই মন খারাপ। বেশ আনন্দেই কটা দিন কাটল, কিন্তু আবার সেই একই জীবন। কিন্তু কি আর করা যাবে, এভাবেই তো চলতে হবে। রিনি কলকাতায় ফিরে খুশি থাকলেও মনের মধ্যে একটা অজানা আশঙ্কা দানা বাঁধতে লাগল তার। বাড়ি ফিরতেই সেদিন সন্ধ্যায় বাবা ডেকে পাঠালেন তাকে। বাবা অফিস থেকে ফিরে টিফিন করছিলেন। বাবা, আসবো? হ্যাঁ, আয়, বস। তারপর কেমন আনন্দ করলি ট্যুরে? খুব ভালো বাবা। রিনি, দেখ মা, আমি সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করি, তুই জানিস। তাই ঘুরিয়ে না বলে সোজাসুজি বলছি, তোর সাথে ছেলেটার সম্পর্ক কি? বাবা, ও ও আমার বন্ধু। বন্ধু? শুধুই বন্ধু না অন্য কিছু? শুধুই বন্ধু, মানে মানে ভালো বন্ধু। কিন্তু আমি যদি বলি তুই মিথ্যে বলছিস। তুই দার্জিলিং গিয়ে কি কি করেছিস সব কিন্তু আমি জানি।
যাই হোক, বন্ধু হলে ঠিক আছে, কিন্তু তার বেশি কিছু হলে সেটা আর না এগোনোই ভালো, তোর জন্য এবং ছেলেটির জন্য। এবার আসতে পারিস। রিনি মাথা নামিয়ে ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তার এটা বুঝতে একটু অসুবিধে হলো না যে ভবেশ আঙ্কেল তাকে ফলো করতে গিয়েছিলেন ওখানে, আর বাবাকে সব খবর উনিই দিয়েছেন। পরের দিন রিনিতা কলেজে গিয়ে আদরকে আগে সব কিছু বলল, যা যা বাড়িতে হয়েছে। তারপর বলল, আদর, তোর সাথে আমার কিছু কথা আছে, আজ কলেজ শেষে বাইরে দেখা করব। ঠিক আছে। যথারীতি কলেজের পরে তারা একটি ফাঁকা জায়গায় বসে কি করা যায় সে নিয়েই কথা বলছিল। কিন্তু হঠাৎ রিনির মনে হলো কেউ যেন তাদের ফলো করছে, কিন্তু যতবার পিছন ফিরে তাকিয়েছে ততবারই কাউকেই দেখতে পায়নি। আদর বলল, না না, এটা তোর ভ্রম, কাল থেকেই তো ট্রমার মধ্যে আছিস, তাই এটা বারবার মনে হচ্ছে। কি জানি, হবে হয়তো। ওখান থেকে উঠে ওরা দুজন বাড়ি ফেরার জন্য মেইন রোডে উঠতেই আদরেরও মনে হলো সত্যি কেউ যেন তাদের ফলো করছে, আর তাই কোনো রকম রিস্ক না নিয়ে দুজনে আলাদাভাবে বাড়ি ফিরল। সেদিন রাতে রিনিকে তার বাবা কিছুই বলেননি, আর তাই সে একটু নিশ্চিন্ত হলো এটা ভেবে যে আজ কেউ তাদের দেখেনি, যদিও পুরোটাই তাদের ভ্রম ছিল। পরের দিন যখন আদর কলেজে আসছিল, হঠাৎ রাস্তায় ৩-৪ জন তার পিছন পিছন বাইক নিয়ে আসতে থাকে। কে আপনারা, কি চান? ওই, আমরা কিচ্ছু চাই না, মেয়েটাকে ভুলে যা, তাহলে আমরাও সব ভুলে যাব। বলেই দুটো বাইকে 4 জন মুহূর্তে উধাও। হঠাৎ এরকম ঘটায় আদর একটু হতভম্ব হয়ে গেছিল, তবে সে বুঝতে পারল এটা কার কাজ। কলেজে এসে ও রিনিকে সবটা বলতে শুরু করলো। এটা যে হবে এটা আমি আগেই জানতাম। দেখ, কোনো দিন কি এত বড়লোক একজন বাবা তার মেয়ের সাথে আমার মতো একটা পাতি ছেলের সম্পর্ক মেনে নিতে পারেন? কখনোই পারেন না। আর তাই আমি এই সম্পর্কটা যে হোক আমি সেটা চাইছিলাম না। তাহলে আর কি, ছেড়ে দে আমাকে এবার। তুই এত ভীতু তা তো জানতাম না। যা বাবা, আমি ছেড়ে দেবার কথা কখন বললাম? সেটা তো আর সম্ভবই না। আমৃত্যু তুই আমার। শুনতে সিনেমার ডায়লগ মনে হলেও এটা কিন্তু সত্যি। এই তো আমার পুরুষ সিংহ জেগে উঠেছে। এতদিন আদর তার মাকে কিছুই বলেনি রিনির ব্যাপারে। আজ সে সব কিছু খুলে বলল মায়ের কাছে। রিনির পরিচয়, তার সাথে তার সম্পর্ক, সব কিছুই। আদর ভেবেছিল এসব শোনার পর মা রাগ করবে, কিন্তু অদ্ভুতভাবে মায়ের মুখে সে একটা লুকোনো হাসি লক্ষ্য করল। মা বলে উঠল, বাপরে, এত কাণ্ড! আচ্ছা, তুই আমায় কথা দে, এই মেয়েকেই বাড়ির বউ করে নিয়ে আসবি, সে যেমন করেই হোক। আদর মায়ের এই কথায় অসম্ভব আশ্চর্য হল। গতকাল মাকে সব কিছু বলার পর এবং মায়ের সম্মতি পাওয়ার পর আজ আদরের নিজেকে অনেকটা হালকা লাগছে। কিন্তু কলেজে এসে দেখল রিনি আসেনি। এখন যেহেতু একটু অসুবিধে চলছে, তাই তাদের ফোনেও কথা কম হয়। রিনি আজ কলেজ আসবে না বলে তো কিছু জানায়নি। আদর ফোন করল, কিন্তু ফোনের সুইচ অফ। আরও কয়েকবার চেষ্টা করল, কিন্তু একই ব্যাপার। তার এবার সত্যিই টেনশন শুরু হয়েছে। থাকতে না পেরে নির্ঝরকে এই কদিনে যা যা ঘটেছে সব কিছু বলল আদর। নির্ঝর প্রথমে একটু রাগ করল। এত কিছু হয়ে গেছে আর তুই জানাসনি আমাদের? নির্ঝর, কঙ্কনা ও বাকি সব বন্ধুদের পুরো ব্যাপারটা বলল। প্রথম ক্লাসের শেষে আবার ফোন করল আদর, এখনও সুইচ অফ। এবার সবাই মিলে ঠিক করল আজ কলেজ ছুটির পরে কঙ্কনা যাবে রিনির বাড়িতে রিনির খবর নিতে, বাকিরা বাইরে থাকবে। যেমন ভাবা তেমন কাজ। ছুটির পরে সবাই রিনিদের বাড়ির বাইরে অপেক্ষা করতে লাগল। কঙ্কনা বাড়ির ভেতরে গেল, কিন্তু বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা পাহারাদার কঙ্কনাকে ঢুকতে দিল না। আপনি একবার ভেতরে গিয়ে বলুন রিনিকে। দিদিমণির সাথে দেখা করার হুকুম নেই। প্লিজ প্লিজ, রিনির সাথে আমার দেখা করাটা খুব দরকার। কি হয়েছে রঘু? হ্যাঁ, বাইরে চেঁচামেচি কিসের? বাবু, একজন দিদিমণির খোঁজ নিতে এসেছেন, বাড়িতে ঢুকতে চাইছেন। কাকু, আমি রিনির বন্ধু। রিনি আজ কলেজ যায়নি, আবার ওর ফোনটাও বন্ধ, তাই খবর নিতে এলাম। ও আচ্ছা 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 আচ্ছা,
ওই ওই ছেলেটা, কি যেন নাম, হ্যাঁ হ্যাঁ, আদর, আদর, ওই খবর নিতে পাঠিয়েছে তো তোমায়। যাও গিয়ে বলে দাও খবর তো পাবেই না, আর এরপরে যদি এদিকে দেখি খুব একটা ভালো হবে না। আর হ্যাঁ, যেন মনে রাখে যে ভুল জায়গায় হাত দিয়েছে, যদি না শুধরে যায় তাকেও হয়তো দুদিন পরে খুঁজে নাও পেতে পারো। যাও ফটো। অসম্ভব একটা খারাপ লাগা এবং দুশ্চিন্তা নিয়ে কঙ্কনা ফিরে এসে সবাইকে সবটা বলল। সব শুনে নির্ঝর আদরকে বলল, ভাই তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। এখন বাড়ি চল, কোনো না কোনোভাবে খবর তো বের করবই। বাড়ি ফিরে আদর সব কিছু মাকে জানালো। মা মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবে আরও একদিন কেটে গেল। পরের দিন কলেজে সবাই প্ল্যান করছিল কিভাবে রিনিদের বাড়িতে পাহারাদারের চোখ এড়িয়ে ঢোকা যায়, আর সেজন্যই তারা কয়েকজন বাড়ির আশেপাশে একটু ঘুরেও দেখে এসেছে। আদরও ছিল তাদের মধ্যে। আরও একদিন পরে হঠাৎ রাত 8টার দিকে আদরের ফোনে একটা ভয়েস মেসেজ এলো একটা অজানা নাম্বার থেকে। সেটা শুনতে শুনতেই আদরের চোখ বড় বড় হয়ে উঠল, কারণ গলাটা যে তার খুব কাছের মানুষের। এই শোন আদর, আমি রিনি, বাবা আমার ফোন কেড়ে রেখেছে। এটা আমাদের বাড়ির কাজের লোক লক্ষণদার ফোন। আমাকে বাঁচা তুই, বাবা আমাকে বিদেশে বিক্রি করে দেবে। তুই আমাকে বাঁচা, যে করেই হোক, সময় কম, না হলে আমার মৃত্যু ছাড়া আর কিছু বাকি থাকবে না। আর শোন, এই নাম্বারে আর ফোন করবি না ঘুরিয়ে। সব শুনল আদর। বাবা আমাকে বিক্রি করে দেবে, এই কথাটায় তার ভীষণ খটকা লাগছে। আদর তার মাকেও সবটা শোনালো। তাকে যে করে হোক রিনির বাড়িতে ঢুকতে হবে, কিন্তু এখন সে যেতে পারবে না। মা তাকে যেতে দেবে না। রাতে মা খেয়ে শুয়ে পড়ার পর সে যাবেই আজ। আর একটা ব্যাপার আদর লক্ষ্য করল, তার মা অদ্ভুতভাবে এত কিছু শুনেও শান্ত। রাতে মা ঘুমিয়ে পড়ার পর আদর লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে বিকেলেই দেখে এসেছিল কিভাবে পাহারাদার রঘুর চোখ এড়িয়ে ঢোকা যায় রিনির বাড়িতে। কিন্তু সমস্যা একটা আছে, সেটা হলো বাড়িতে তো সিসিটিভি থাকবেই, সেটাকে আদর বন্ধ করবে কি করে? যাই হোক, পিছন দিক দিয়ে পাঁচিল টপকে বাগানে নামল। এইবার মেইন গেটের দিকে উঁকি মেরে দেখার চেষ্টা করল রঘু কি করছে। সঙ্গে করে সে একটা মাস্ক এনেছিল, সেটা মুখে বেঁধে নিল। আর তাকে কেউ চিনতে পারবে না। সিসিটিভি থাকলেও ভয় নেই। তবে একবার রঘুর ঘরে গিয়ে সুযোগ পেলে সিসিটিভিটা সে বন্ধ করার চেষ্টা করত। আস্তে আস্তে রঘুর ঘরের কাছে এসে সে দেখল রঘু ঘুমোচ্ছে। একদিকে কম্পিউটারের সিসিটিভির বিভিন্ন কোণের ছবি দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে সেটা বন্ধ করে দিল। যাক, নিশ্চিন্ত। এবার বেরিয়ে এসে সে এক ছুট্টে ঘরে ঢুকল। দোতলায় ওঠার সময় একটা চিৎকার শুনল, তারপরেই একটা কিছু পড়ার শব্দ। সে পড়ার আওয়াজ যেদিক থেকে এসেছিল সেদিকেই গিয়ে দেখল একজন চিত হয়ে পড়ে আছে। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে অনর্গল। লোকটার হাতে একটা ছুরি। সে কি, এ তো রিনির বাবা মেঘদূত ভট্টাচার্য। আর বেঁচে নেই হয়তো। সে একবার উপরের দিকে তাকালো, কাউকেই দেখতে পেল না। হঠাৎ দেখলো একটা চাদর মুড়ি দিয়ে একজন দৌড়ে চলে গেল। আদর একটু আড়ালে চলে যাওয়ায় তাকে দেখতে পায়নি। আদর দেরি না করে যেদিক দিয়ে এসেছিল সেই দিকেই পাঁচিল টপকে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে মনের মধ্যে একটা ভয় নিয়েই ঘুম থেকে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখল রিনির গোটা 20 মিসড কল। সে ঘুরিয়ে ফোন করল। রিনি ফোন ধরে যা যা হয়েছে সব বলল। আদর যে সব কিছুই জানে সেটা সে বুঝতে দিল না। রিনি আরও বলল, জানিস, যে খুন করেছে সে আগে রঘুদার ঘরে ঢুকে সিসিটিভি বন্ধ করে দিয়েছিল। এই কথাটা শুনে আদর আরও একটু ভয় পেয়ে গেল, কিন্তু কিছু বুঝতে না দিয়েই বলল, আচ্ছা, যে সিসিটিভি বন্ধ করেছে সেই যে খুন করেছে, এটা কি করে তুই নিশ্চিত হচ্ছিস? আরে সবাই বলা বলি করছিল। এখন তো বাড়িতে অনেক পুলিশ, তদন্ত হবে।
শুনছি কোনো ডিটেকটিভও নিয়োগ হতে পারে। এসব শুনে আদরের হার্টবিট আরও জোরে দৌড়তে লাগলো। সে ঘামতে শুরু করলো। মা এসে দাঁড়াতেই মাকে সব কথা বলল, কিন্তু সে যে গতকাল রাতে ওখানে গিয়েছিল সেটা বলল না। দেখল এসব শুনেও মা একদমই অবাক নয়, নির্লিপ্ত। আদর আরেকটা জিনিসও লক্ষ্য করল যে রিনি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। ফোনে কোনো কান্নাকাটির কিছু বুঝতে পারল না। তবে বিগত কয়েকদিন ধরে তার বাবা যা ব্যবহার করছিল সেজন্যই হয়তো তার সেরকম কোনো পরিবর্তন সে লক্ষ্য করেনি। পরের দিন রিনি খবর দিল তার বাবার মৃত্যুর ঘটনায় ডিটেকটিভ ত্রম্বক রায়চৌধুরীকে নিয়োগ করা হয়েছে। ত্রম্বক রায়চৌধুরী হল এখনকার অন্যতম ডিটেকটিভ। তিনি যে কেসে হাত দিয়েছেন তার কিনারা করেই ছেড়েছেন। রেকর্ড 100%। বয়স খুবই অল্প, তবে ব্যোমকেশের অন্ধভক্ত হলেও ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবির পরিবর্তে তিনি কুর্তা এবং কটনের প্যান্টেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর একটা গুণ হলো খুব তাড়াতাড়ি সাধারণের মধ্যে মিশে যেতে পারেন। আর সবে কাজ শুরু করেছেন তো, তাই এখনো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আপাতত তিনি একাই 100। আদরের ভয়ের পরিমাণটা দিনকে দিন বেড়েই চলেছে, কিন্তু সে মাকে বা রিনিকে এ ব্যাপারে কিছুই বলতে পারছে না। সত্যিই যদি ত্রম্বকবাবু তাকে ধরে ফেলেন কি হবে তখন? কিন্তু সত্যি তো এটাই যে সে খুনের ব্যাপারে কিছুই জানে না। সে তো রিনিকে লুকিয়ে নিয়ে আসতে গেছিল, আর সত্য উদ্ঘাটন হলে সে যে নির্দোষ সেটা তো প্রমাণ হয়েই যাবে। এদিকে ত্রম্বক এসেই যেখানে মেঘদূতবাবু পড়েছিলেন সেই জায়গাটা দেখল। তারপর দোতলায় উঠে যেখান থেকে পড়েছিলেন সেই ব্যালকনিটা ভালো করে পরীক্ষা করল। তারপর সাথে থাকা পুলিশ ইন্সপেক্টরকে বলল, বাড়িতে কে কে থাকে আমি প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলবো। আচ্ছা, ডেড বডি কে আগে দেখেছিল? ওনার মেয়ে। তারপর চিৎকার করতেই পাশের ঘর থেকে চাকর ছুটে আসে, আর দারোয়ানও ছুটে এসে দেখে এই অবস্থা। আমি প্রত্যেকের প্রাথমিক বয়ান এই খাতায় লিখে রেখেছি, আপনি চাইলে নিতে পারেন। বাহ বাহ বাহ, আপনি তো আমার কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন দেখছি। তা বাড়িতে সিসিটিভি রয়েছে দেখলাম, ওটা চেক করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু ঘটনা ঘটার কিছুক্ষণ আগে ওটা বন্ধ করে দেয়। ওটার অপারেশন হয় দারোয়ানটার ঘর থেকে। তো ওকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেননি? হ্যাঁ, ওকে চেপে ধরেছিলাম, কিন্তু বলল সেই সময় ও ঘুমিয়েছিল। তবে কথা শুনে মনে হচ্ছে ঠিকই বলছে। আপনি চাইলে সবার সাথে একবার কথা বলে নিতে পারেন, যদি কিছু ক্লু পান। ঠিক আছে ঠিক আছে, আমি পাশের ঘরে আছি, একে একে সবাইকে পাঠিয়ে দিন। আর এক কাপ চা হলে খুব ভালো হয়। নিশ্চয়ই, আমি ব্যবস্থা করছি। এই বলে রজতবাবু চলে গেলেন। নেশা বলতে ত্রম্বকের এই একটি লিকার চা, ওটি না হলে তার মাথা খোলে না, আবার মাঝে মাঝে মাথাটা কাজ করাও বন্ধ করে দেয়। ত্রম্বক পাশের ঘরে গিয়ে বসতেই একে একে রিনি, লক্ষণ আর রঘু গেল কথা বলতে। সব শেষে ত্রম্বক ঘর থেকে বেরিয়ে এলে রজতবাবু জিজ্ঞাসা করলেন, কিছু পেলেন কি? না, আপনাকে যা বলেছে আমাকেও মোটামুটি একই কথা বলল সবাই, আলাদা কিছু নেই। যাই হোক, আমি চললাম। পোস্টমর্টেম রিপোর্ট এলে আমাকে একটু জানাবেন, আর কিছু সংযোজন হলে সেটাও। আজ আসি। ত্রম্বক চলে গেল। এই প্রথম কোনো কেস হাতে এসেছে যেটা কোথা থেকে শুরু করবে বুঝে উঠতেই পারছে না ত্রম্বক। কিন্তু গোয়েন্দার কাজ তো এখানেই, তাই তো ত্রম্বক বলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শুরু হলো ত্রম্বকের কাজ। এই তিনজন বাদে যেহেতু আর কেউ নেই, তাই এদের দিয়েই কাজ শুরু করতে হবে। এতে চলাফেরা, ওঠা বসা সব বের করতে হবে। প্রথমে খোঁজ নিল দারোয়ান রঘুর সম্পর্কে। জানতে পারল সে এই বাড়িতে প্রায় 15 বছর কাজ করছে, এটা সে সঠিক বলেছে। তার আসল বাড়ি মালদা জেলার হরিহরপুর গ্রামে। এক ছেলে ও মেয়ে আছে। ছেলে ওখানেই একটা কারখানায় সুপারভাইজারের কাজ করে, আর মেয়ের বিয়ে হয়ে গেছে। জামাই চাষবাস করে। এই হলো রঘুর ঠিকুজি। বাড়ির চাকর লক্ষণদার সম্পর্কে পেল সামান্য তথ্য। তার গ্রামের বাড়ি হাওড়া জেলার রতনপুর গ্রামে। বাড়িতে শুধু স্ত্রী থাকেন, তারা নিঃসন্তান। কিন্তু এই তথ্য দিয়ে তো আর কিছু কিনারা করা সম্ভব নয়।
পরের দিন ত্রম্বক আবার এলো মেঘদূতবাবুর বাড়িতে, সঙ্গে ইন্সপেক্টর রজতবাবু। আজ সে বাড়ির চারদিক ঘুরে দেখল। হঠাৎ তার নজর গেল একটা জানলার দিকে। রিনি জানলার ধারে দাঁড়িয়ে হেসে হেসে কার সাথে যেন ফোনে কথা বলছে। আচ্ছা রজতবাবু, বলুন তো, নিজের বাবার অস্বাভাবিক মৃত্যুর দুদিনের মধ্যে নিজের আত্মজা এতটা স্বাভাবিক থাকতে পারে? স্বাভাবিক থাকাটাই তো অস্বাভাবিক। এ মেয়ের সম্পর্কে একটু জানতে হচ্ছে যে। বেশ, মেয়ের সম্পর্কে সব তথ্য না হয় আপনাকে জানাচ্ছি। পরের দিন রজতবাবু ত্রম্বককে ফোন করে রিনির ব্যাপারে সব কিছু বললেন। শুনে ত্রম্বক বলল, তার মানে চতুর্থ ব্যক্তির সন্ধান পাওয়া গেল, আদর দত্ত। কি বলেন? আজ আদর বাড়িতেই আছে। হঠাৎ বিকেলে বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ। আদরের মা দরজা খুলতেই, নমস্কার, আমি ত্রম্বক রায়চৌধুরী। আপনি সম্ভবত আদর দত্তের মা, রাইট? আপনার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই। আসুন আসুন, ভেতরে আসুন, ও বাড়িতেই আছে। এটা শুনেই আদর এবার একটু ঘাবড়ে গেল। যাই হোক, বসার ঘরে ত্রম্বকের সামনে গিয়ে দাঁড়িয়ে নমস্কার করল। আদর, আচ্ছা কাল ফোনে কি এমন কথা বলছিলে যে একজন পিতৃহারা মেয়ের সব দুঃখ হাসিতে পরিণত হয়েছিল? হ্যাঁ, সেরকম কিছুই না। এই ঘটনার পরে রিনি কয়েকদিন মুষড়ে ছিল, তাই একটু মজা করছিলাম যাতে ওর মনটা ঠিক হয়। ব্রাভো ব্রাভো, তীর সঠিক জায়গাতেই লেগেছে। রিনির মনের খবর রাখা হয় দেখছি তাহলে। আদর খুলে বলল তার ও রিনির ব্যাপারে সবটা, কিন্তু খুন হওয়ার দিনের ঘটনা বলতে সাহস করল না। আজ উঠি তাহলে, মাঝে মাঝে একটু জ্বালাতন করব। তোমার ফোন নাম্বারটা আমায় একটু লিখে দাও তো। এরপর ত্রম্বক চলে গেল সোজা মেঘদূতবাবুর বাড়ি। গিয়ে দেখল রঘু বসে আছে গেটেই। যেতেই রঘু গেট খুলে দিল। সে ভিতরে গিয়ে লক্ষণকে ডেকে বলল, লক্ষণদা, দিদিমণি কোথায়? একটু ডেকে দিন, কথা বলবো। দিদিমণি আসছেন, আপনাকে একটু চা দেবো বাবু? দাও এক কাপ, অল্প মিষ্টি দিয়ে। লক্ষণ চলে যেতেই রিনি এলো। বসুন। কাল আদরের বাড়ি গিয়েছিলাম, চেনেন তো? অনেক কথা হয়েছে। এবার আপনি বলুন তো, আদরের সাথে আপনার সম্পর্কটা ঠিক কি? রিনি সমস্তটাই বলল। সব শুনে ত্রম্বক বলল, ঠিক আছে, আপনি আসতে পারেন। রিনিদের বাড়ি থেকে বেরিয়ে সোজা থানায় এলো ত্রম্বক। রজতবাবু তখন থানাতেই ছিলেন। ত্রম্বককে দেখে বললেন, আসুন স্যার, আসুন। কিছু উদ্ধার করতে পারলেন নাকি? সেরকম কিছু না। আদর দত্ত নামের ছেলেটির সাথে মেয়েটির ভালোবাসার সম্পর্কটা কিন্তু সঠিক। দুজনের সাথেই কথা বললাম, দুজনেই স্বীকার করল নির্দ্বিধায়। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, মেঘদূত বাবু যে মেয়ের সম্পর্কটা মানছিলেন না সেটা দুজনেই এড়িয়ে গেল। আমি কিন্তু গতকাল কলেজে গিয়ে ওদের বন্ধুদের সাথে কথা বলে এটা জানতে পেরেছি। হয়তো ভয় পেয়েছে দুজনেই, তাই বলছে না। হতে পারে। যাই হোক, একবার মেঘদূত বাবুর অফিসে যাবার ব্যবস্থা করতে হবে আপনাকে, আর ওনার ব্যক্তিগত উকিলের সাথে একটু কথা বলতে চাই। ওকে, কখন যাবেন বলুন? আর শুভ কাজে দেরি করতে নেই। পরের দিন রজতবাবু ও ত্রম্বক মেঘদূতবাবুর অফিসে গিয়ে হাজির। তাঁর মৃত্যুর পর ভবেশ গাঙ্গুলি এখন অফিস সামলাচ্ছেন। ত্রম্বক ভবেশবাবুকে বলল, ভবেশবাবু, প্রথম দিন থেকে কোম্পানির ফাইন্যান্স বা অন্য রেকর্ড যা যা আছে সব কিছু নিয়ে আসুন দেখি। ভবেশবাবু একে একে সব ফাইল এনে রাখলেন। ফাইলগুলো খুলে দেখা শুরু করলো ত্রম্বক। দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস খেয়াল করল। আজ থেকে প্রায় 20 বছর আগের একটি নাম, নীলমণি দত্ত। লাল কালির দাগ, দাগ বেশ দগদগে। এটা দেখে ত্রম্বক ভবেশবাবুকে জিজ্ঞেস করল, এরকম দাগ কেন? ওই ব্যক্তি তখন কোম্পানির সব কিছু দেখাশোনা করতেন, পূর্বতন মালিকের খুব বিশ্বস্ত। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই উনি একটা স্ক্যাম করে অনেক টাকা হেরফের করেছিলেন। ধরা পড়তেই সুইসাইড করেন। আচ্ছা, বেশ বেশ, তাহলে এবার একবার
ওনার উকিলের সাথে একটু কথা বলতে হচ্ছে। একটা নাম তাকে অদ্ভুতভাবে বারবার ভাবাচ্ছে, যা হলো নীলমণি দত্ত। কোথাও যেন তার মনে হচ্ছে এই মৃত্যু আর ওই ব্যক্তির মৃত্যু এক সূত্রে গাঁথা। সে প্রথমে উইলটা নিয়ে ভাবা শুরু করলো। যদি উইল পাল্টানোর খবর মেয়ে পায় তাহলে শুধু মেয়ের মোটিভ থাকবে, কিন্তু মেয়ে কি বাবাকে খুন করতে পারে? আর যদি বাকিরা জানতে পারে উইল পাল্টাচ্ছে তাহলে মোটিভ অনেকের। এখন প্রশ্ন হলো এটা কতজন জানে? পরের দিন সকালেই সে মেঘদূত বাবুর বাড়িতে গিয়ে হাজির। প্রথমেই রঘুকে জিজ্ঞেস করলো যে বাড়িতে কি কোনো ঝামেলা হচ্ছিল। হ্যাঁ বাবু, দিদিমণি একজন ছেলের সাথে প্রেম করেন, সেটা বাবু মানতে পারছিলেন না। আচ্ছা, কোনো উইল করেছিলেন বলে কিছু জানো? হ্যাঁ, একদিন বাবুর সাথে দিদিমণির ঝামেলার সময় বাবু বলছিলেন সব পাল্টে দেবেন, কিচ্ছু দেবেন না তাকে। পাল্টে কাকে দেবেন সেটা কিছু বলেছিলেন? আর আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। ত্রম্বক বুঝলো তার মানে সে জানে। এবার লক্ষণকে জিজ্ঞেস করাতেও সে একই কথা বলল, যেন দুজনে মিলে পরামর্শ করেছে। যাই হোক, এবার রিনিকে জিজ্ঞেস করলো সে জানে কি না। হ্যাঁ জানি, বাবার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই, যাকে খুশি দিতে পারেন, আমি তো বলেই দিয়েছিলাম। প্রণয় অতি গভীর। মেঘদূতবাবুর বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পিছনের রাস্তায় হঠাৎ ত্রম্বকের নজর গেল বিপরীতের দোকানটায়। দোকানের বাইরে একটা সিসিটিভি, তার মানে ওখান থেকে রাতে কেউ বাড়ি ঢুকেছিল কিনা জানা যাবে। সঙ্গে সঙ্গে রজতবাবুকে ফোনে যা বলার বলে দিল। রজতবাবু জানালেন, পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে স্যার, তেমন কিছু নেই, আলাদা কোনো হাতের ছাপ বা আঘাতের চিহ্ন এসব কিছুই নেই। কিন্তু সে তো গ্লাভস পরে থাকলেও ছাপ পাওয়া যাবে না। যাই হোক, সেদিন রাতের সিসিটিভি ফুটেজটা ওই দোকান থেকে জোগাড় করুন তো। সেদিন রাতে ত্রম্বক ভবেশবাবুকে ফোন করে জানতে চাইল কোম্পানির পুরনো স্টাফ এমন কেউ আছে যারা শুরুর দিন থেকে আছে? আছে, 2 জন। বেশ, তাদের বলবেন আমি কাল অফিসে এসে কথা বলবো। আপনি আর উকিলবাবু থাকবেন, আপনাদের সাথেও কথা আছে। পরের দিন অফিসে পৌঁছল ত্রম্বক। 2 জন পুরনো স্টাফের সাথে একান্তে অনেকক্ষণ কথা বলে যখন বাইরে এলো, বেশ হাসি হাসি মুখ তার। অনেকটা ফুরফুরে মেজাজে দেখা গেল ত্রম্বককে। মনে হচ্ছে সে অনেকটাই কাছে পৌঁছেছে খুনির। এবার উকিলবাবু ও ভবেশবাবুকে বলল, উইল অনুযায়ী আপনারা অর্ধেক সম্পত্তির মালিক হতেন, তবে তার আগেই উনি খুন হলেন। এটা শোনার পর আমি উকিলবাবুকে বলেছিলাম যে স্যার যাই বলুন, আমরা 2 জন দিদিমণিকেই আমাদের ভাগ লিখে দেব। আপনি চাইলে উকিলবাবুকে জিজ্ঞাসা করতে পারেন। ত্রম্বক ওখান থেকে চলে এলো থানায়। রজতকে বলল, উকিলবাবু বা ভবেশবাবু লিস্ট থেকে বাদ গেলেন। ঘুরে ফিরে সেই 4 জন। তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজটা জোগাড় করুন। বিকেলে রজতবাবু ফোন করলেন ত্রম্বককে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? ফুটেজ পাওয়া গেছে, আপনার সন্দেহ অনেকটাই ঠিক। একবার থানায় আসতে পারবেন নাকি এখন? শুনেই ত্রম্বক চলে গেল থানায়। ফুটেজ দেখে সেই হাসি। হ্যালো, হ্যাঁ আমি ত্রম্বক বলছি, একটু কথা বলতে চাই। একদম হাতে টাইম নেই, ক্যাফেতে অপেক্ষা করছি। আদর আসতেই ত্রম্বক তাকে সিসিটিভি ফুটেজের কথা বলল। ও হ্যাঁ, বসো। শোনো আদর, তোমার দোষী সাব্যস্ত হওয়ার শুধু সময়ের অপেক্ষা। কারণ সিসিটিভিতে দেখা যাচ্ছে খুন হওয়ার রাতে তুমি রিনিদের বাড়ির পিছনের পাঁচিল টপকে ঢুকেছ। তার মানে বাড়ির সিসিটিভিও বন্ধ করেছ তুমি, রঘুর ঘুমের সুযোগ নিয়ে। বিশ্বাস করুন, কোনটা আমি করিনি। আমি তো শুধু রিনির সাথে দেখা করতে। আদর পুরো ঘটনাটা খুলে বলল ত্রম্বককে। কিন্তু এটা প্রমাণ করবে কি করে আদর দত্ত? খুনের প্রমাণ তো তোমার বিরুদ্ধেই যাচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে রিনিকে জিজ্ঞেস করে দেখুন। প্রথমে আমি রিনির কাছেও ভয় লুকিয়ে গেছিলাম, তারপর সবটাই বলেছি। সে তো বলবেই, তবে আমি না বলা পর্যন্ত যেন বাড়ি থেকে কোথাও পালানোর চেষ্টা করবে না, কারণ পুলিশকে আমি সব জানিয়ে রেখেছি। আমি যখন কোনো অন্যায় করিনি তখন কেন পালাবো ত্রম্বকবাবু? হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম, তাই আগে এই কথাগুলো লুকিয়ে গেছি।
তবে আর আমি ভয় পাচ্ছি না। ত্রম্বক এবার মেঘদূতবাবুর বাড়ি এসে রিনিকে জিজ্ঞেস করা শুরু করল এবং বলল যে সে যদি সত্যি না বলে তবে তার প্রাণের মানুষটিকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রিনি বলতে শুরু করল। অনেকক্ষণ কথা বলার পর ত্রম্বক চলে গেল। আজ সে একটু হাঁটতে বেরোল। এর অর্থ কেস অনেকটাই গুটিয়ে এনেছে সে। আদরের ফোন বেজে উঠল। ত্রম্বক বলছি, রিনির বাড়ি চলে এসো। এর পরের ফোনটা গেল রজতবাবুর কাছে। রজতবাবু, আজ হয়তো জবনিকা পতন হতে চলেছে। আপনি কিছু পুলিশ সাথে নিয়ে মেঘদূতবাবুর বাড়ি পৌঁছন, আমি পৌঁছচ্ছি। কিন্তু ত্রম্বক মেঘদূতবাবুর বাড়ি না গিয়ে চলে গেল আদরের বাড়ি। কলিং বেল বাজাতেই আদরের মা দরজা খুললেন। আপনার সাথে কিছু কথা ছিল, ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। ত্রম্বক ভেতরে গেল। প্রায় 1 ঘন্টা পেরোনোর পর ত্রম্বক আদরের মাকে নিয়ে পৌঁছল মেঘদূতবাবুর বাড়িতে। সেখানে আগে থেকেই রজতবাবু এবং কিছু পুলিশ উপস্থিত ছিলেন। ত্রম্বক রজতকে কিছু বলল, সঙ্গে সঙ্গে তাঁরা বেরিয়ে গেলেন। ত্রম্বক বাড়ির ভিতরে ঢুকে এলো। বসার ঘরে সবাই উপস্থিত। সবাইকে বসতে বলে লক্ষণদাকে চা বানাতে বলল ত্রম্বক। লক্ষণদা, 1 কাপ চা হবে, অল্প চিনি দিয়ে। লক্ষণদা চা নিয়ে এলে তাতে চুমুক দিয়ে শুরু করল। আমার মনে হয় খুনি আপনাদের মধ্যেই কেউ। আমি খুন করিনি বাবু। আমি কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। এখনই কাঁদবেন না। আমি মনে হয় বলেছি। আর এই ঘরে আপনারা 2 জন ছাড়া আরও 3 জন আছে। তাহলে আপনারা ভেঙে পড়ছেন কেন? তাহলে তো আপনারাই ধরা দিচ্ছেন। কেন খুন করলেন বলুন? আসলে আপনারা জানতে পেরেছিলেন যে নতুন যে উইল তৈরি হচ্ছে তাতে আপনাদের অর্ধেক সম্পত্তির ভাগ ছিল। তাই আপনারা লোভ সামলাতে না পেরে যত তাড়াতাড়ি সম্ভব মেঘদূতবাবুকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু আপনারা জানতেন না সেই উইলে এখনো সই হয়নি। এটা শোনার পর দুজনেই আরও আকুতি শুরু করলো। আমরা কখনো এরকম কিছু ভাবতেই পারি না পুলিশ বাবু। এবারে নুন খেয়েছি, আজ আমাদের সংসার বেঁচে আছে বাবুর জন্য। আমরা বিশ্বাস করলো আমরা এরকম করিনি বাবু। বাবু আমরা খুন করিনি বাবু। একদিন রাতে বাবুর সাথে দিদিমণির ঝগড়া হওয়ার সময় এই কথা বাবুর মুখে শুনেছিলাম বটে, কিন্তু তাই বলে বাবুকে খুন এ আমাদের দিয়ে হবে না বাবু, এ আমাদের দিয়ে হবে না। জানি আপনারা খুন করেননি, আমি পরীক্ষা করলাম শুধু। এবার রিনিতা বলো তো, বাবাকে কেন মারলে? না ত্রম্বক বাবু, আমি মারিনি। আপনার সন্দেহই সঠিক। বসুন রজতবাবু। তাহলে রিনি ছুরি দিয়ে কি করতে গিয়েছিলে? ত্রম্বক বাবু, উনি আমার বাবা হলেও আদপে একজন পিশাচ। হ্যাঁ হ্যাঁ, মারতে গিয়েছিলাম, কিন্তু উনি তার আগেই আমার হাতে ছুরিটা দেখতে পেয়ে কেড়ে নেন। তারপর আমি রুমে চলে যাই। বেশ কিছুক্ষণ পর একটা আওয়াজ শুনে বেরিয়ে এসে এই ঘটনা দেখতে পাই। মারতে গিয়েছিলে কেন তুমি বলবে না? আমি বলছি। মেঘদূত ভট্টাচার্যের অবৈধ সন্তান আমি। উনি কোনোদিন বিয়ে করেননি। আমার মা ছিল ওনার রক্ষিতা। হঠাৎ করেই আমার মায়ের সন্তান সম্ভবা হওয়ার কথা, অর্থাৎ আমার আসার খবর শুনতে পান তিনি। তখন সন্তান নষ্ট করে দেবার কথা বলেন আমার মাকে। মা বুঝেছিল এই ব্যক্তির সংস্পর্শে থাকলে উনি কখনোই আমাকে পৃথিবীর আলো দেখতে দেবেন না, তাই গা ঢাকা দিয়েছিল। আমার বয়স যখন 8, তখন আমার মা আমায় সব ঘটনা বলে। তারপর বলে আমাকে আমার অধিকার পাইয়েই ছাড়বে। মা ওনার বাড়িতে যেদিন দেখা করতে গেল, তারপর থেকে আমি আর আমার মাকে খুঁজে পাইনি। ওই পিশাচ
ওই পিশাচটা আমার মাকে মেরে ফেলেছে বলেই আমার ধারণা। তারপর আমারও খোঁজ পেয়ে গেলেন, কিন্তু কেন জানি না আমাকে মারলেন না। বাড়িতে নিয়ে এসে মেয়ের আসনে বসালেন, কিন্তু যতবারই আমি মায়ের কথা জিজ্ঞেস করেছি ততবারই কিছু না কিছু বলে এড়িয়ে গেছেন। অপত্য স্নেহ, আত্মজা। বয়সটাও বেড়ে গিয়েছিল যে মেঘদূত বাবুর। সবই ঠিক চলছিল। কলেজে গেলাম, আদরের সাথে পরিচয় হলো, ভালো লাগলো, প্রণয়ে আবদ্ধ হলাম। এ কথা জানার পর থেকে ওনার ভেতরে সেই রাক্ষস আবার বেরিয়ে এলো। আমাকে খালি বলতেন, আদরকে সব বলে দেবেন, আমার মা কে, তার পরিচয় কি, সব। আমি খুব ভয় পেয়েছিলাম এই ব্যাপারে। মায়ের পরে ভালোবাসা, স্নেহ, যত্ন, এই শব্দগুলো আবার পেতে শুরু করেছিলাম যার কাছে, সে আদর। আমি ওকে হারানোর ভয় পেতে শুরু করলাম, কারণ আমি আদরকে খুব ভালোবাসি। এরই মাঝে একদিন ফোন কেড়ে নিলেন, বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিলেন। তারপর একদিন শুনলাম কাকে যেন ফোনে আমাকে বাইরে বিক্রি করে দেওয়ার কথা বলছেন। তখন লক্ষণদার ফোন থেকে আদরকে মেসেজ করি, ও যেন আমাকে কোনোভাবে এখান থেকে নিয়ে যায়। আমরা পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম, তাই সেদিন রাত্রে আদর এসেছিল। আর যাতে কেউ বুঝতে না পারে কার সাথে পালাচ্ছি, তাই সিসিটিভি বন্ধও করে দেয় ও। আদরও খুন করেনি ত্রম্বকবাবু। তোমার মুখ থেকে সবটা শুনবো বলেই এতক্ষণ চুপ করেছিলাম। জানি তোমরা খুন করনি। তাহলে আসল খুনি কে? ক্লু আদরই দিয়েছিল যখন ওর সাথে কথা বলছিলাম। কোনো একজন ব্যক্তি সাদা চাদর মুড়ি দিয়ে পালিয়েছিল সেদিন খুন হবার পর। কে সেই ব্যক্তি? রজতের দিকে তাকালো ত্রম্বক। রজত ইশারা বুঝলেন, তারপর বাইরে থাকা কনস্টেবলকে বললেন, যদুবাবু নিয়ে আসুন ওনাকে। ঘরের ভেতরে এসে দাঁড়ালো একজন ব্যক্তি, বয়স 50 পেরিয়েছে, মুখ ভর্তি দাড়ি। এবার ত্রম্বক আদরের মায়ের দিকে তাকিয়ে বলল, কি মিসেস দত্ত, চিনতে পারছেন? ইনিই তো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। আদরের মায়ের চোখে জল। ত্রম্বক বলতে শুরু করল, ইনি নীলমণি দত্ত, যাকে ফলস কেসে ফাঁসিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করিয়েছিলেন মেঘদূত বাবু। উনি প্রকৃত খুনি। তবে ওনার আরো একটা পরিচয় আছে, উনি আদরের বাবা। সবাই চমকে উঠল। আদরও? হ্যাঁ। কিন্তু স্যার, উনি তো মারা গেছেন বলেই সবাই জানে, আপনি কিভাবে এটা বুঝলেন? বলছি শুনুন। প্রথম যেদিন আদরের বাড়ি গেলাম সেদিন শুনলাম ওর বাবা নেই, ছোটবেলাতেই মারা গেছেন। কিন্তু একটা খটকা লাগলো যখন দেখলাম আদরের মায়ের ডান হাতে লাল সুতো বাঁধা। বিধবা নারী, অথচ লাল সুতো। তখন আমার মনে হয়েছিল কিছু একটা ব্যাপার তো আছে, কারণ একবার আমি আমার মায়ের সাথে শাঁখা পলার দোকানে গিয়েছিলাম। তখন দেখলাম শাঁখা পরাবে বলে দোকানদার লাল পলাটা খুলে একটা লাল সুতো বেঁধে দিলেন। মানে লাল সুতো পলার পরিবর্ত হিসাবে ব্যবহার করা হয়। এটাই বারবার মনে পড়ছিল তারপর থেকে। এরপর যেদিন কোম্পানির খাতায় নীলমণি দত্ত নামটা দেখলাম, তারপর দুজন পুরনো ব্যক্তির সাথে কথা বলে জানতে পারলাম কোম্পানির আসল মালিক দয়াময় তালুকদার। উনি নিঃসন্তান ছিলেন। ওনার ডান ও বাঁ হাত ছিলেন নীলমণি দত্ত ও মেঘদূত ভট্টাচার্য। নীলমণি বাবুর কাজ এবং সততা ওনাকে দয়াময় বাবুর অনেক কাছের করে তুলেছিল। তাই মেঘদূত বাবু ঠিক করেন এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, না হলে কোম্পানি হাত ছাড়া হয়ে যাবে। তাই মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দিলেন নীলমণি বাবুকে। উনিও সহ্য করতে না পেরে ঝাঁপ দিলেন গঙ্গায়,
কিন্তু একজন জেলের জন্য উনি বেঁচে গেলেন। অজ্ঞান অবস্থায় ওনাকে উদ্ধার করল সে। বেঁচে গেলেন নীলমণি বাবু। এবার তিনি ঠিক করলেন একদিন প্রতিশোধ নেবেনই। এদিকে সবাই জেনে গেল উনি মারা গেছেন। দয়াময় বাবুর পরে কোম্পানির মালিকানা মেঘদূত বাবুর। সবার আগে নীলমণি বাবু দেখা করলেন ওনার স্ত্রীর সাথে, কিন্তু ঠিক করলেন যে কোনোদিন আগের পরিচয়ে বাইরে আসবেন না। এলে দুটো সমস্যা। এক, আবার তাকে মারার চেষ্টা হতে পারে, আর দুই, মৃত ব্যক্তি যদি মেঘদূত বাবুকে মারে তবে দোষ পড়ার সম্ভাবনা থাকবে না। তাই শুরু হলো অপেক্ষা। তারপর একদিন আদরের সাথে যার প্রেম হলো সে সেই মেঘদূত বাবুরই মেয়ে। আর কি, শুরু হলো প্ল্যানিং। এবার আদর বুঝতে পারল কেন তার মা খালি বলতো সব ঠিক হয়ে যাবে। কিন্তু লিঙ্ক পেলেন কিভাবে? ওই যখন নীলমণি বাবুর পদবী দত্ত দেখেছিলাম তখনই মনে একটা খটকা লেগেছিল। আদর দত্ত, নীলমণি দত্ত, কিন্তু কিছুতেই দুয়ে দুয়ে চার করতে পারছিলাম না। তাহলে করলেন কিভাবে? তুক্কা মেরে। আজ সকালে আদরকে এখানে আসতে বলে আমি গিয়েছিলাম ওর বাড়ি। ওর অবর্তমানে ওর মাকে বললাম যে আপনি সত্যি না বললে আপনার ছেলেকে বাঁচাতে পারবো না, কারণ সব প্রমাণ ওর বিপক্ষেই যাচ্ছে। এটা শুনে উনি স্থির থাকতে না পেরে সবটাই বললেন এবং নীলমণি বাবুর ঠিকানা দিলেন। মানে ছেলেকে একটু ব্যবহার করলাম আর কি, ব্যাস। রজতবাবু, আমার কাজ শেষ। এবার আপনার যা দায়িত্ব আপনি পালন করুন। লক্ষণদা, আরে ও লক্ষণদা, আরেক কাপ চা হবে নাকি? অল্প চিনি দিয়ে। রজত নীলমণিবাবুকে নিয়ে চলে গেলেন। রিনি ও আদর এসে ত্রম্বককে প্রণাম করতে গেল। ত্রম্বক থামিয়ে বলল, থাক থাক, দুটিতে এভাবেই থেকো। জীবনের আসল লড়াই কিন্তু আজ থেকে শুরু হলো। আপনারা অনেক শাস্তি পেয়েছেন এই 20 বছর। চেষ্টা করব নীলমণি বাবুর শাস্তি যতটা কম করানো যায়। ভালো থাকবেন। পরের দিন একটু বেলা করেই ঘুম ভাঙল ত্রম্বকের। এই কদিন ঘুম বলে কিছুই ছিল না তার। হঠাৎ কলিং বেল বেজে উঠল। একটু বেলা করে ঘুম থেকে উঠবে বলে চাকরটাকে সকালে আসতে বারণ করেছিল। অগত্যা তাকেই উঠে দরজা খুলতে হলো। তখন দরজার সামনে দাঁড়িয়ে শাড়ি পরিহিতা বছর 25-এর এক সুন্দর রমণী। হ্যাঁ বলুন। নমস্কার, আমি ঐন্দ্রী। আজকের সফর এ পর্যন্তই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাও কমেন্টে। তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস submit.madlyfm@gmail.com এ। তাহলে শুক্রবারের গল্প বৈঠক শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাডলি এফএম কে। ভালো থেকো সবাই। আবার বৈঠক বসবে পরের শুক্রবার।